পর্যাপ্ত জ্বালানি সরকারি ঘোষণার পরও পাম্পগুলোতে গ্রাহকের দীর্ঘ সারি কমছে না। স্বনির্ভরতা অর্জনে সরকারের অনীহা নবায়নযোগ্য জ্বালানিতে। বর্তমান আর্থিক পরিস্থিতিতে বাজেট ব্যবস্থাপনায় অনেক বড় চ্যালেঞ্জ জানালেন অর্থমন্ত্রী। আর টাকা ছাপতে চান না তারা, বিনিয়োগ নির্ভর অর্থনীতির দিকে যেতে চায় সরকার। এবং প্রতিষ্ঠার 17 বছর পরও ফেনীর বিলোনিয়া স্থলবন্দরে স্থবির আমদানি রপ্তানি। 19টি পণ্য আমদানির অনুমতি থাকলেও মূলত রপ্তানি হয় শুধুই সিমেন্ট। মজুতদারদের বিরুদ্ধে অভিযান। তেলের সংকট না থাকার সরকারি ঘোষণা পরেও রাজধানী পাম্পে পাম্পে গ্রাহকের সারি কোনোভাবে কমছে না। আতঙ্ক ক্রয় না করতে বারবার অনুরোধ করলেও তাতে সাড়া নেই ভোক্তাদের। এমন পরিস্থিতিতে রিফুয়েলিং স্টেশনে প্রতিনিয়ত ঝগড়া বিবাদ লেগেই আছে। যানবাহনের এই দীর্ঘ সারি গেল কয়েক সপ্তাহের নিত্যকার চিত্র। পাম্পের সামনের লাইন কোনো আশ্বাসেই কমানো যাচ্ছে না। বারবার বলা হচ্ছে তেলের সংকট নেই, কিন্তু এই কথায় কারো কোনো রা নেই। মন্ত্রীর কথা শুনে তো মনটা আনন্দে ভরে জায়গা। 4 দিন ঘুরে আমার অসুস্থ পানি, আমি তেল নিতে পারি নাই। অকটেন নেই, আমি নিতে আসছিলাম। মানুষ একটা প্যানিকের মধ্যে আছে। আসলে যদি তেল না পাওয়া যায় পরবর্তীতে বাইকাররা কেমনে চালাবে, যাদের আসলে প্রয়োজন। সবারই দাবি তার তেল লাগবে, কিন্তু অপ্রয়োজনেও অনেকে লাইনে দাঁড়াচ্ছেন। অভিযোগ আছে বিভিন্ন পাম্পে আলাদা করে লাইন দিয়ে ভরাট করছেন ট্যাঙ্ক। কেউ কেউ বলতেছে যে সিন্ডিকেট আটকায় রাখছে, আবার শুনতেছি যে না, পেট্রোল পাম্পে মজুদ থেকেও আমাদেরকে তেল দিচ্ছে না। এখন আমরা পড়ছি হচ্ছে আমরা সাধারণ জনগণ, আমরা কোথায় যাব আমরা বুঝতে পারতেছি না। এই সংকটটা হচ্ছে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। বিভিন্ন জায়গাতে পাম্প বন্ধ করে দেওয়া হচ্ছে। আমার দরকার 500 টাকার হইলে এনাফ। আমি যদি ঘুরে আবার 500 টাকা নেই, আবার 500 টাকা নেই, ট্যাঙ্কি লোড করি, তাহলে আরেকজন মানুষ কিভাবে সংকটে পড়বে? পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশন শঙ্কা প্রকাশ করেছে, তেলের জন্য এভাবে হুমড়ি খেয়ে পড়লে কোনোভাবেই সংকট মোকাবেলা সম্ভব নয়। কিন্তু কে শোনে কার কথা? চাহিদার সঙ্গে সরবরাহের অসঙ্গতির কারণে অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে পাম্পের তেল। ফলে দীর্ঘ সময় লাইনে থেকেও অনেকেই পাচ্ছেন না জ্বালানি। আমরা যারা সাধারণ জনগণ আছে, আমাদের তো অনেক কাজে যাইতে হয়। লম্বা দীর্ঘ লাইনে থাকলে আমাদের কাজে ব্যাঘাত ঘটে আর কি। যার খুব প্রয়োজন তিনি পড়েছেন বড় সংকটে। ফলে এরই মধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী সপ্তাহ থেকে ফুয়েল কার্ড দেওয়া হবে। তখন এই কার্ড দেখিয়ে নির্ধারিত পরিমাণ তেল সংগ্রহ করতে হবে গ্রাহককে। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি তেল নিয়ে বিভিন্ন দেশ থেকে প্রস্তাব পাচ্ছে সরকার। এরই মধ্যে কাজাখস্তান থেকে প্রতি ব্যারেল ডিজেল $76 বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছে। প্রক্রিয়া সম্পন্ন করে ক্রয় প্রক্রিয়া শুরু করা হবে। এসব তথ্য জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। তিনি আরও জানান, দেশে তেলের কোনো সংকট নেই, যথেষ্ট মজুত রয়েছে। আমরা তো বিভিন্ন প্রস্তাব পাচ্ছি। আমরা $76 প্রস্তাব পেয়েছি, সত্য কথা। এখন আমরা যদি সস্তায় পাই আমাদের তো কোনো অসুবিধা নেই। তো ফলে যদি কেউ সাপ্লাই দিতে পারে আমরা সেটা অ্যাকসেপ্ট করব। বিশ্ব অর্থনীতির বড় দেশ চীনের মোট জ্বালানির প্রায় 40% আসে নবায়নযোগ্য খাত থেকে। সৌর, বায়ু ও জলসহ নানা পরিবেশ বান্ধব উৎস থেকে পাওয়া জ্বালানির এই রূপান্তর দেশটিকে বৈশ্বিক জ্বালানির রাজনীতি থেকে অনেকটাই নিরাপদে রেখেছে। কিন্তু বাংলাদেশে এই চিত্র একেবারেই ভিন্ন। নিজস্ব তেল বা পর্যাপ্ত গ্যাসের মজুদ না থাকার পরও কেন বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানিতে নজর দিচ্ছে না, তা বিশ্লেষকদের কাছে এক বিস্ময়। বিশ্বের কারখানা খ্যাত চীনের দৈনিক বিদ্যুতের যে চাহিদা তার প্রায় 60% যোগান আসে জীবাশ্ম জ্বালানি তেল, গ্যাস, কয়লা পুড়িয়ে। বৈশ্বিক জ্বালানি অস্থিরতা এড়াতে দেশটি এরই মধ্যে তার মোট বিদ্যুতের চাহিদার প্রায় 40% যোগান নিশ্চিত করেছে নবায়নযোগ্য খাত থেকে। বিকল্প উৎসের এ নির্ভরতা চীনকে জ্বালানির প্রশ্নে করেছে অনেকটাই নির্ভর। অপরদিকে জ্বালানিতে প্রায় 80% আমদানি নির্ভর দেশ হওয়ার পরও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে ভীষণ অনীহা বাংলাদেশের। বিশ্লেষকরা বলছেন, সূর্যের আলো, বাতাস কিংবা নদীমাতৃক বাংলাদেশের পানিকে ব্যবহার করে বিকল্প জ্বালানিতে স্বনির্ভর হওয়ায় কেন সরকারের অনীহা তা রহস্যজনক। সবচেয়ে বড় জিনিস যেটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে নবায়নযোগ্য বিদ্যুৎকে ও নবায়নযোগ্য এনার্জিকে ত্বরান্বিত করা। আমরা যদি ঠিক সময়
আরম্ভ করতাম, নবায়নযোগ্য বিদ্যুৎ আমাদের হাতে এখন 3 থেকে 4,000 মেগাওয়াট, ইভেন 5,000 মেগাওয়াট হতে পারতো, তাহলে আমাদের এখনকার যে এই ক্রাইসিসটা এতখানি আমাদের হিট করতাম। সবুজ জ্বালানি খাতের উদ্যোক্তারা বলছেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ যত বাড়ে জীবাশ্ম জ্বালানির নির্ভরতা তত কমে। এতে করে সুযোগ তৈরি হয় জ্বালানি স্বনির্ভরতারও। তবে তাতেই যেন সরকারের পক্ষ থেকে আছে ভীষণ অনীহা। পলিসি সাপোর্ট আসলে প্রপারলি বাংলাদেশে নেই। 5 কিলোওয়াট করতে যে খরচটা আমার আসবে, আমি খরচ করার পর দেখা যাচ্ছে যে আমি যে টাকায় 4.5 টাকা করে পল্লী বিদ্যুৎ পাচ্ছি তার চেয়ে বেশি খরচ, আমি এটা কেন করতে যাব? কিন্তু আসলে কি 4.5 টাকা বিদ্যুতের দাম না, সেখানে অরিজিনালি লেভেলাইজ কস্ট হচ্ছে 12 টাকা। আমি সরকার ভর্তুকি দিচ্ছি, সরকার কার টাকা ভর্তুকি দিচ্ছে? জনগণের টাকা ভর্তুকি দিচ্ছে। উদ্যোক্তাদের অভিযোগ, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের জন্য জমি পেতে জটিলতা, চড়া কর কাঠামো সহ নানা আইনি বাধা দূর করতে সরকারের অনাগ্রহ আছে। সেই সঙ্গে জীবাশ্ম জ্বালানি আমদানির সঙ্গে যুক্তদের সিন্ডিকেটকেও নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরে বড় বাধা বলে অভিযোগ করছেন উদ্যোক্তারা। এখানে যারা ভেস্টেড বা গ্রুপ আছে, যারা আপনার বেনিফিশিয়ারি আছে, তারা সহজে আপনাকে কিন্তু ওই জায়গাতে যেতে দেবে না। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ঊর্ধ্বমুখী জ্বালানির পরিস্থিতি, মধ্যপ্রাচ্য কেন্দ্রিক বৈদেশিক আয় প্রবাহ সহ বহুমুখী সমস্যা নিয়ে শঙ্কিত সরকার। বাংলাদেশের অর্থনীতিতে সৃষ্ট এবং সম্ভাব্য বিরূপ পরিস্থিতি মোকাবেলায় সম্ভাব্য করণীয় নির্ধারণের লক্ষ্যে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে মতবিনিময় করছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর মুস্তাকুর রহমান। অর্থনৈতিক সূচক রিজার্ভ ছাড়া খুব বেশি ইতিবাচক সূচকে নেই, ফলে মধ্যপ্রাচ্যের সংকট আরও বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমান। বর্তমান আর্থিক পরিস্থিতিতে বাজেট ব্যবস্থাপনায় অনেক বড় চ্যালেঞ্জ দেখছেন অর্থমন্ত্রী। সকালে আগারগাঁও রাজস্ব ভবনে এক প্রাক বাজেট আলোচনা শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাজেটের চ্যালেঞ্জ অনেক বড়, তবে কোনোভাবেই আর টাকা ছাপতে চায় না সরকার, বরং ঋণ নির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতির দিকে যেতে চায় সরকার। এ সময় অর্থমন্ত্রী জানান, দেশের প্রয়োজনেই বেশি দামে জ্বালানি তেল কিনে ভর্তুকি দামে বিক্রি করা হচ্ছে জনস্বার্থে। জ্বালানি তেলের সংকট কাটতে বিভিন্ন উৎস থেকে সংগ্রহের নিরসনের চেষ্টা করছে সরকার। এই অর্থনৈতিক অবস্থাটা খুবই খারাপ অবস্থা। আমরা এখানে রিসোর্স মোবিলাইজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার উপর আবার আরো এখন বড় প্রবলেম হচ্ছে আমাদের যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে, এটা হচ্ছে আরেকটা বড় সমস্যা। এখানে আমাদের বড় একটা অংশ এখানে আমাদেরকে খরচ করতে হচ্ছে, এক্সট্রা অতিরিক্ত দামে আমাদের জ্বালানি কিনতে হচ্ছে, এটা আবার তার উপরে। সুতরাং এটা 3-way চ্যালেঞ্জ। প্রতিষ্ঠার 17 বছর পরও ফেনীর বিলোনিয়া স্থলবন্দরে স্থবির আমদানি রপ্তানি। 19টি পণ্যের আমদানি অনুমতি থাকলেও মূলত শুধু সিমেন্ট রপ্তানি হয়, আর আমদানি প্রায় শূন্য। পরিপূর্ণ সীমানা প্রাচীর না থাকায় বন্দরটি অরক্ষিত। ব্যবসায়ীদের দাবি, অনুন্নত যোগাযোগ ব্যবস্থায় গতি পাচ্ছে না বন্দরটি। সকাল পেরিয়ে দুপুর গড়ালেও থাকে না কর্মব্যস্ততা, কেবল শুনশান নীরবতা। অবকাঠামোগত চাকচিক্য থাকলেও স্থবিরতা চলছে বিলোনিয়া স্থলবন্দরে। ফেনীর পরশুরাম উপজেলার সীমান্তে অবস্থিত বিলোনিয়া স্থলবন্দর, যা ভারতের ত্রিপুরা রাজ্যের মুহুরীঘাট LCS স্টেশন নামেও পরিচিত। 2009 সালে বিলোনিয়া শুল্ক স্টেশনকে স্থলবন্দর ঘোষণা করা হয়। পরে 2022 সালে এ বন্দরের কার্যক্রম শুরু হয়। স্থলবন্দর দিয়ে দ্বিমুখী বাণিজ্য চালু থাকার কথা থাকলেও বর্তমানে শুধু সিমেন্ট রপ্তানি হচ্ছে, নেই তেমন আমদানিও। এতে অচলাবস্থা দেখা দিয়েছে বন্দরের কার্যক্রমে। বর্তমানে এই বন্দরে মাল উঠা ও নামায় শুধু ভারতের শ্রমিকরা কাজ করে। বাংলাদেশের শ্রমিকরা কাজ না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন। এরা যদি হেদিকে তুমি কিছু মালামাল নিয়ে আসতো, এই ফল ফুরুত বা এগুলা, আমরা 50 থেকে 60 জন লেবার আমরা চলতে পারতাম, খেতে পারতাম। আমরা এখন খুব কষ্টে আছি। বর্তমানে যে অবস্থা, সেখানে শুধু আমদানি হচ্ছে না, রপ্তানি হচ্ছে। আমরা চাই সরকারের কাছে এই বন্দরটাকে পুরো দমে চালু করে এই এলাকার মানুষ উপকৃত হোক, আমাদের এখানে বেকারত্ব দূর হোক। রপ্তানি কম হওয়ার পেছনে সমন্বয়হীনতাকে দুষছেন ব্যবসায়ীরা। রপ্তানির পরিমাণটা আমাদের খুবই কম। এটা আমি মনে করি যে এটি নেতৃত্ব এবং সমন্বয়হীনতার কারণে এটা হয়েছে। ভারত বাংলাদেশ বাণিজ্যের ক্ষেত্রে যে এই বিলোনিয়া স্থলবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ
এখান থেকে চট্টগ্রাম বন্দর খুবই নিকটে। 2024-25 অর্থ বছরে বন্দর দিয়ে প্রায় 50 কোটি 40 লাখ টাকার সিমেন্ট রপ্তানি করা হয়েছে, কোনো আমদানি নেই। সবার যদি সদিচ্ছা থাকে এবং এই স্টেশন কেন্দ্রিক এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে যদি সবাই একটু ভাবেন, তাহলে এখান থেকে এখন যে পরিমাণ এক্সপোর্ট হয় তার থেকে বেশ কয়েক গুণ এক্সপোর্ট বাড়ানো সম্ভব। স্থলবন্দর উন্নত ও চালু হলে এলাকার মানুষের কর্মসংস্থান তৈরি হবে, রাজস্ব খাতে ব্যাপক ভূমিকা রাখতে পারবে। আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে কথা বলবো, যাতে স্থলবন্দরের উন্নতি হয়, এখান থেকে যাতে মালামাল আরো বেশি আসা যাওয়া করে, তাতে আমাদের রাস্তাগুলো ভালো হবে। আমাদের এলাকাটা স্থলবন্দর উন্নত হলে, চালু হলে, আমি মনে করি এর প্রভাব আমাদের উন্নয়নের প্রভাব আমাদের এলাকায় পড়বে। ফেনী থেকে বিলোনিয়া সড়ক প্রশস্ত না হওয়া, অবকাঠামো উন্নয়নের অভাব ও নানা অব্যবস্থাপনায় বন্দর ব্যবহারে আগ্রহী হচ্ছেন না ব্যবসায়ীরা। ডিবিসি নিউজ ডেস্ক। অনেকটা স্থিতিশীল আছে বৈদেশিক মুদ্রার বাজার। ব্যাংকগুলো গ্রাহকের কাছে মার্কিন মুদ্রা ডলার বিক্রি করছে 123 টাকা দরে, আর গ্রাহক প্রতি ডলার কিনছে 122 টাকা দরে। বুধবার ব্রিটিশ পাউন্ড ব্যাংক বিক্রি হচ্ছে 166 টাকা, আর ব্যাংক কিনছে 159 টাকা দরে। প্রতি ইউরো গ্রাহকের কাছে ব্যাংক বিক্রি করছে 145 টাকা আর কিনছে 140 টাকায়। কানাডিয়ান ডলার বিক্রি হচ্ছে 90, আর গ্রাহকের কাছ থেকে ব্যাংক কিনছে 85 টাকা। অস্ট্রেলিয়ান ডলার বিক্রি 86 টাকা আর ক্রয় 81 টাকা দরে। এবারে আন্তর্জাতিক বাজারে পণ্যের দরদাম। আন্তর্জাতিক বাজারে ওঠানামা দেখা গেছে বিভিন্ন পণ্যের দামে। আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম প্রতি ট্রয় আউন্স স্বর্ণ আজ বিক্রি হচ্ছে $4,704.21 দরে। তবে বিশ্ববাজারে নিম্নমুখী রূপার দর প্রতি ট্রয় আউন্স রূপা বিক্রি হচ্ছে $74.78 দরে। তবে দাম বেড়েছে ইস্পাতের, প্রতি টনে $9 দাম বেড়ে বিক্রি হচ্ছে $3,134 দরে। তবে নিম্নমুখী প্রবণতা ক্রুড অয়েলের। আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ক্রুড অয়েল বিক্রি হচ্ছে $97.57 দরে, আর প্রতি টন কয়লা বিক্রি হচ্ছে আজ $142.45। প্রযুক্তি খাতে আবারও বড় ধাক্কা। হাজার হাজার কর্মী ছাঁটাই শুরু করেছে ক্লাউড কম্পিউটিং প্রতিষ্ঠান ওরাকল। কৃত্রিম বুদ্ধিমত্তা বিনিয়োগ বাড়ানোর মধ্যেই এমন সিদ্ধান্ত আসলো। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগ বাড়িয়ে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে টেক্কা দিতে খরচ বাড়াচ্ছে ওরাকল। এর প্রভাব পড়ছে কর্মসংস্থান। চলতি বছরে এরই মধ্যে 70টির বেশি প্রযুক্তি প্রতিষ্ঠান প্রায় 40,000 কর্মী ছাঁটাই করেছে।